তো বন্ধুরা, এক দুই নয়, পুরো 600 কোটি টাকার এমন একটা চুক্তি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, যা কিন্তু রীতিমতো আমাদের প্রতিবেশী বাংলাদেশের ওপরেই সবচেয়ে বড় কোপ বসাবে। কারণ এটা কোনো সাধারণ ইনভেস্টমেন্ট নয়। এই 600 কোটি টাকা একদিকে তো বাংলার ইকোনমিতে রকেট লাগানোর সাথে ওদিকে বাংলাদেশের বাজারে একটা বড়সড় কোপ মারার প্রথম ধাপ বলতে পারে, যেটা এতদিন খুবই সুপরিকল্পিতভাবে আমাদের পূর্ব সরকার আটকে রেখেছিল। এবং এই সুযোগেই বাংলাদেশ গত কিছু বছরে লিটারেলি ভারতকে হারিয়ে গোটা বিশ্বে এক প্রকার ডমিনেট করছিল বললে খুব একটা ভুল হবে না। এবং ভারত কিন্তু চাইলেও এই একটা জায়গায় বাংলাদেশকে ছুঁতে পর্যন্ত পারত না। কিন্তু ফাইনালি এখন পুরো খেলা ঘুরে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ঘটনাটা এমন সময় ঘটেছে যখন ইতিমধ্যে বাংলাদেশে হাহাকার পড়ে গেছে। ঠিক সেই সময় সুযোগ বুঝে ভারতও আরেকটা ধামাকা করে দিল। কীরকম? ওয়েল, এই খবরটা দেখুন। আজ থেকে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন যে পশ্চিমবঙ্গকে পুনরায় ইন্ডাস্ট্রিয়াল হাব বানাতে সিঙ্গেল ক্লিয়ারেন্স উইন্ডো চালু হচ্ছে, যেখানে বেসিক্যালি 100 কোটি টাকা বা তার বেশি যদি কেউ বাংলায় বিনিয়োগ করে তার জন্য 1000 জায়গায় ছুটতে হবে না। ডিরেক্টলি এই সিঙ্গেল ক্লিয়ারেন্স উইন্ডো থেকে রাজ্য সরকারের অনুমতি পাওয়া যাবে। এতে সুবিধা হলো পলিটিক্স বা ওই চাঁদাবাজি, তোলাবাজি এই সমস্ত হবে না। ব্যাস, এরপরেই এমন কিছু ঘটে যায় যা দেখে বাংলাদেশ এখন তো চোখে সর্ষে ফুল দেখছে। কারণ এর ঠিক পরে ভারতের অন্যতম এক গার্মেন্টস কোম্পানি লাক্স কজি, নাম হয়তো আপনারা শুনেই থাকবেন, খুবই পপুলার ব্র্যান্ড, তারা ঘোষণা দেয় যে আমরা আরও 600 কোটি টাকা পশ্চিমবঙ্গের মাটিতে ইনভেস্টমেন্ট করব গার্মেন্টসের হাব তৈরির জন্য। যদি এখানে বলে রাখি, এমন নয় যে এই ইনভেস্টমেন্ট হঠাৎ ঘোষণা হয়েছে, এর প্ল্যান বহু পুরনো। কিন্তু মুশকিল হলো বহু কোম্পানি বাংলাতে ইনভেস্টমেন্টের কথা বললেও সেটা কোনো দিন বাস্তবে হতোই না। কারণ কি? খুবই সিম্পল, এর অর্ধেকটায় তোলাবাজিদের দিতে হবে, তবে গেলে এখানে কেউ একটা ফ্যাক্টরি তৈরির মিনিমাম অনুমতি পাবে। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত দেখে কেউ আর এমুখই হতো না, যার ফলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেখানে বাংলা একসময় ডমিনেট করত, সেটা প্রথমে এই কমিউনিস্ট আমলে লেবার ইউনিয়নের চক্করে হাফ নষ্ট হয়ে যায়, আর বাকিটা গত সরকারের তোলাবাজিতে। ফলে এরই সুযোগে ফাঁকা মাঠে গোল দেয় আমাদের প্রতিবেশী বাংলাদেশ। কারণ ডেফিনেটলি ওরাও তো বাংলারই অংশ ছিল, আর শুরু থেকেই ওখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, তাকেই বাংলাদেশের সরকার আরেকটু মজবুত করে। আর এদিকে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারতে ব্যস্ত ছিলাম। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো এখন এই তোলাবাজি বন্ধ হতে এই যে 600 কোটির ইনভেস্টমেন্ট ছিল তা ফাইনালি ফুলফিল করা হয়েছে, যার আওতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এর ফাউন্ডেশন স্টোন রাখা হয়। অর্থাৎ বলতে পারেন অফিশিয়ালি এখন এর কাজ শুরু হল। কিন্তু এখানেই আসল খেলা। এটা কোনো সাধারণ পোশাক তৈরির কারখানা নয়, বরং এখানে যেটা হবে তা বলা হচ্ছে এশিয়ার, ভালোভাবে শুনবেন, শুধু ভারত বা পশ্চিমবঙ্গের নয়, বরং গোটা এশিয়ার সবচেয়ে বড় গার্মেন্টস হাবগুলোর একটা হবে। এর আগে এই ধরনের এত বড় গার্মেন্টস তৈরির কারখানা একমাত্র চায়না বা বাংলাদেশেই ছিল। এখন ফাইনালি ভারতেও, তাও আবার পশ্চিমবঙ্গে সেই লেভেলের হাব তৈরি হচ্ছে। আর শুধু হাব তৈরি হচ্ছে তাই না, এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো আমরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অনেক বেশি পিছিয়ে আছি এই পার্টিকুলার সেক্টরে। তো স্বাভাবিকভাবেই আমাদের জন্য জরুরি হলো আমরা যে সমস্ত পোশাককে তৈরি করব তার উৎপাদন ক্ষমতা যেমন বেশি হতে হবে, তেমনি এর যে ওভারঅল খরচ সেটাকেও কম রাখতে হবে। কারণ বাংলাদেশি গার্মেন্টসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল ওগুলো চরম সস্তা। আর এই কারণেই আমেরিকা, ইউরোপ বা বিশ্বের যে কোনো দেশে চীনের পর বাংলাদেশের পোশাক এক প্রকার ডমিনেট করছিল। আর বন্ধুরা, এটাকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের এই ফ্যাক্টরিতে রোবোটিক প্রযুক্তি বা অটোমেটিক সিস্টেম ব্যবহার করা হবে। মানে সহজ ভাষায় বললে, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সম্পূর্ণভাবে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ ওরা সবটাই হাতে তৈরি করে এবং টেকনোলজির ব্যবহার নামমাত্র হয়। কিন্তু বাংলার এই ফ্যাক্টরিতে
ইন্ডাস্ট্রি 4.0 প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে ফ্যাক্টরিতেই কাপড় কাটা থেকে শুরু করে সেলাই, ফিনিশিং সব কিছুর কাজ অটোমেটিক মেশিনে করা হবে। এর সুবিধা কি? এর সুবিধা হলো এই অটোমেটিক মেশিন লেজার গাইডেড সেন্সার ব্যবহার করে কাপড় কাটে। এতে কিন্তু বর্জ্য মানে এক্সট্রা যে বেকার কাপড় পরে থাকে তা তৈরি হবে না বললেই চলে। রিপোর্ট অনুযায়ী এর ফলে এখানে প্রায় 10% পর্যন্ত কাপড়ের সাশ্রয় হয়, কারণ রোবট সফটওয়্যারে ক্যালকুলেট করে তারপরেই কাপড় কাটে। এর ফলে যেহেতু কাপড়ের অপচয় অনেক কমে যাচ্ছে এবং উৎপাদন ক্ষমতাও দ্রুত বাড়ছে, তাই পোশাক তৈরির ওভারঅল খরচ কম হবে আর বিশ্ববাজারে কম দামে এই সমস্ত রপ্তানি করা সম্ভব। এছাড়াও এই সেক্টরে স্পিড আর কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখানে এই ক্যাপাসিটি বাড়াতেও অটোমেটিক সিস্টেম ব্যবহার করা হবে। এতে খুব কম সময়ে ম্যাক্সিমাম উৎপাদন করা সম্ভব। উপরন্তু রোবোটিক সিস্টেমের ফলে প্রতিটা পোশাকের সাইজ, ফিনিশিং আর সেলাই হুবহু এক হবে, মানে কোয়ালিটিতেও বলতে পারেন টপ নচ। এতে দুটো সুবিধা: এই লাক্স ইন্ডাস্ট্রিজ নিজস্ব ব্র্যান্ডের নামে পোশাক রপ্তানি করে, কিন্তু ওরা এখন এই বিশাল উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংও করতে পারবে, যেটা বাংলাদেশ করে। মানে এখানে কী হবে, অন্য কোনো বড় ব্র্যান্ড যেমন ধরুন জারা বা যে কোনো ব্র্যান্ড তাদের পোশাক অন্য কাউকে চুক্তিভিত্তিক তৈরি করতে দেয়, তারপর সেখানে নিজেদের লোগো লাগে। আর এটা শুধু গার্মেন্টসে নয়, আইফোন তৈরি থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে সেম রুল ফলো করা হয়। তো সেটাই এই কোম্পানি করতে সক্ষম হবে। এখন প্রশ্ন হলো, এই সমস্ত তো বুঝলাম, কিন্তু এই ইনভেস্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি আমাদের পোশাক তৈরির ক্ষমতা কতটা বাড়বে? এতে সাধারণ মানুষেরই বা কী লাভ হবে? মানে চাকরি বাকরি কি কিছু আসবে? কেননা এখানে যদি সবই রোবটসের মাধ্যমে করা হয় তাহলে সাধারণ মানুষের লাভ কোথায়? আর তার সাথে এই একটা ফ্যাক্টরি বাংলাদেশের মতন এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জায়েন্টকে আদৌ কি টেক্কা দিতে পারবে, নাকি এই সমস্ত শুধুই মুখের কথা? এটাকে বুঝতে হলে আমাদের দুটো বিষয় দেখতে হবে। প্রথমত, এই ফ্যাক্টরির ক্ষমতা কী হবে, আর দুই, বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কী অবস্থা সেটা। তো প্রথমে আসি এই ফ্যাক্টরির কথা। তো রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এদের একটা ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন এই ইনভেস্টমেন্টের পর এটাকে প্রায় 12 লাখ বর্গফুট এক্সপ্যান্ড করে 20 লাখ স্কোয়ার ফিটের একটা বিশাল ইন্টিগ্রেটেড ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। এর সুবিধা কী হবে? তো এটা পুরোপুরি রেডি হয়ে গেলে এই কোম্পানি প্রতি বছরে 36 কোটি পিস পোশাক তৈরি করতে পারবে, যেটা কিন্তু হিউজ নাম্বার। আর এই জন্যই একে এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরিগুলোর একটা বলা হচ্ছে। আর এর থেকে সাধারণ মানুষের ফায়দা কী হবে? বিরাট বড় ফায়দা। এখানে যদিও মেজরিটি টেকনোলজি আর রোবোটিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে অটোমেটিক কাজের জন্য, কিন্তু তাও এর সাইজ এত বড় যে একে ম্যানেজ করা এবং এই সমস্তকে মেনটেন করার জন্য কমপক্ষে 3000-এর বেশি কর্মচারী লাগবে। অর্থাৎ এতে সরাসরি 3000 মানুষ চাকরি পাবে এবং তার সাথেই অতিরিক্ত 6000 মানুষ পরোক্ষভাবে কাজ পাবে, মানে টোটাল 9000-এর বেশি কর্মসংস্থান হতে চলেছে। উপরন্তু এটার লোকেশন খুব গুরুত্বপূর্ণ। এটা তৈরি হচ্ছে ডানকুনিতে, যা কলকাতা বন্দর বা হলদিয়া পোর্টের খুব কাছ। এতে সুবিধা হলো এখানে তৈরি পণ্য বিদেশে রপ্তানি করা অনেক সহজ হবে এবং লজিস্টিক কস্ট, খরচ, সময় তিনটেই কমে যাবে, যেখানে বাংলাদেশের কিছুটা মুশকিল আছে। উপরন্তু এখন তো ভারত ওদের যে রপ্তানির সুযোগ দিত, মানে বাংলাদেশকে যে রপ্তানির সুযোগ দিত পশ্চিমবঙ্গ হয়ে, সেই ট্রান্সশিপমেন্টের সুবিধাও বাতিল করে দিয়েছে গত বছরে। এতেও বাংলাদেশের ট্রান্সপোর্ট খরচ কিছুটা বেড়ে গেছে। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে বাংলাদেশের এর থেকে কতটা লোকসান হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থা ইতিমধ্যেই খুবই শোচনীয়। এ মাসের WTO রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এশিয়ার সমস্ত গার্মেন্টস রপ্তানি দেশগুলোর মধ্যে গ্রোথের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে, যেটা এগেন বাংলাদেশের মিডিয়ায় রিপোর্ট করেছে। আর আমি এখানে যা যা রিপোর্ট দেখাবো বাংলাদেশকে নিয়ে, সবটাই হয় বাংলাদেশের মিডিয়ার, নয়তো পশ্চিমাদের, যাতে কেউ এটা বলতে না পারে যে ভারতীয় মিডিয়া বাড়িয়ে চাড়িয়ে বলছে। যাই হোক, এবারে এই রিপোর্টটা দেখো।
এটা দুদিন আগের মানে 12 তারিখের রিপোর্ট, যার মতে বাংলাদেশের অ্যাপিয়ারেল ইন্ডাস্ট্রি এমনই খারাপ অবস্থা যে ক্রমাগত ওখানে কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। আর এখানে ওরা একটা ডেটাও দিয়েছে, যার মতে গত মাসের 16 তারিখে বাংলাদেশের গাজীপুরে একই দিনে 2টো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং এর ফলে বলা হচ্ছে যে কম করেও 1800 জনের বেশি কর্মচারী কাজ হারিয়ে পথে বসেছে। মানে জাস্ট ভাবুন, একদিনেই এত মানুষ চাকরি হারাল। আর বন্ধুরা, এটা দেখেই যদি আপনারা অবাক হন তাহলে তো পরের রিপোর্টটা আরও শকিং। এটা পশ্চিমা মিডিয়ার খবর, যেখানে ওরা বলছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা দিনকে দিন এমন খারাপ দিকে যাচ্ছে যে গত 6 মাসের মধ্যে প্রায় 20,000-এর বেশি কর্মচারীদের এই ইন্ডাস্ট্রি থেকে ছাঁটাই করা হয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই ছিল। আর এর কারণ কি? তো এর কারণ হিসেবে বাংলাদেশি মিডিয়া ডেইলি স্টার রিপোর্ট করেছে যে গত মে মাসে বাংলাদেশের টোটাল যে গার্মেন্টস রপ্তানি ছিল তা প্রায় আরও 7% কমে গেছে এবং নতুন সরকার পুনরায় বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি আগের পর্যায়ে আনার যে চেষ্টা করেছিল তা পুনরায় থমকে গেছে। আর এইভাবে ক্রমাগত রপ্তানি কমে যাওয়ায় বাংলাদেশের পোশাক শিল্প দুদিক থেকে ভয়াবহ পরিস্থিতিতে ফেসে গেছে। আর শুধু তাই নয়, এই সেম রিপোর্টে আরও বলা হয়েছে যে এইভাবে অর্ডার কমে যাওয়ায় বাংলাদেশে প্রতি মাসে গড়ে প্রায় 3 থেকে 4টে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের মিডিয়া রিপোর্ট করেছে। এখন আপনারাই বলুন, প্রতি মাসে 3 থেকে 4টে কারখানা বন্ধ হওয়া, গত 6 মাসে 20,000-এর বেশি কর্মচারীদের ছাঁটাই করা কোনো ভালো ইঙ্গিত তো নয়। আচ্ছা ছাড়ুন, আমার মুখের কথা মানতে হবে না, বাংলাদেশের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের ডেটা কি বলছে সেটা তো মানবেন। ওরা রিপোর্ট করেছে গত 2 বছরে, মানে ওই 2024-এর জুলাই আন্দোলনের পর থেকে 256টা কারখানা বন্ধ হয়ে গেছে। আর এর কারণ খুবই সিম্পল। গত 7 তারিখের রিপোর্ট অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ বাংলাদেশের যে তৈরি পোশাক রপ্তানি তা তো প্রায় 1.6% কমে গেছে, যার দরুন যে বাংলাদেশ এত বছর ধরে চীনের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় তৈরি পোশাক রপ্তানির দেশ ছিল, তারাই এখন সেই পজিশনটা ধরে রাখতেও হিমশিম খাচ্ছে। কারণ বাংলাদেশে যে সময় এই ক্রাইসিস চলছে, ঠিক সেই সুযোগে ভারত আর ভিয়েতনামের মতন দেশ ওদের মার্কেটের দখল নিচ্ছে। যদিও এখানে ভারতের চেয়েও বেশি ক্ষতি করেছে ভিয়েতনাম আর কম্বোডিয়া। কারণ গত 13 তারিখে বাংলাদেশের মিডিয়া ঢাকা ট্রিবিউনের দাবি অনুযায়ী এই 2 দেশ ভিয়েতনাম আর কম্বোডিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি এই তৈরি পোশাকের মার্কেটকে ছিনিয়ে নিয়েছে। কারণ কি? কারণ হলো H&M, জারা বা ওয়ালমার্টের মতন কোম্পানি তাদের অর্ডারের বড় অংশ বাংলাদেশ থেকে সরিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়া আর ভারতের দিকে নিয়ে যাচ্ছে। আর এর কারণ এটা নয় যে বাকি দেশ বাংলাদেশের থেকে বেশি সস্তায় এই সমস্ত ব্র্যান্ডকে পোশাক তৈরি করে দিচ্ছে, বরং এর মূল কারণ হলো বাংলাদেশে অস্থিরতার জন্য কেউ জানে না আবার কি ঘটে যাবে। তাই যত বাংলাদেশ নিজেদের দেশে ভারত বিরোধিতা করছে, হিন্দুদের ওপর আক্রমণ করছে, এতে ওভারঅল অস্থিতিশীল তৈরি হচ্ছে। তাই লং টার্মে যদি আবারও আন্দোলন হয় বা ভারতের সাথে কোনো যুদ্ধ লেগে যায়, এইসবের ভয়েই বড় বড় ব্র্যান্ড অল্টারনেটিভ সাপ্লায়ার খুঁজছে, যেখানে গ্যারান্টি থাকবে যে সাপ্লাই চেনের সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম যে বাংলাদেশের একটা বড় রপ্তানি মার্কেট ছিল আমেরিকা, সেখানেও ওদের রপ্তানি গত 4 থেকে 5 মাস 8% পর্যন্ত কমে গেছে। আর যদি আপনাদের মনে থাকে, আমি আগেও বলেছি, যত ডলার ক্রাইসিসের দিকে এগোবে আমেরিকায় পারচেস ক্ষমতা কমতে থাকবে। সেক্ষেত্রে যে সমস্ত দেশের ইকোনমি রপ্তানি ভিত্তিক তারা কিন্তু ফেসে যাবে, কারণ এই সব দেশের একটা বড় অংশের পণ্য আমেরিকা কিনে নিত, যেটা ধীরে ধীরে কমবে। আর এর ফল যে কি হবে সেটা বাংলাদেশ বা চায়না ইতিমধ্যেই ভালো মতন টের পাচ্ছে, কারণ 2 দেশের ইকোনমি রপ্তানি ভিত্তিক, পার্টিকুলারলি আমেরিকা ভিত্তিক। যদি ওরা একা নয়, ভারতের এতে ব্যাপক ক্ষতি হতে পারে, কিন্তু সুবিধা হলো আমাদের ইকোনমি রপ্তানি ভিত্তিক নয়, আমাদের ইকোনমি কনজামশন বেসড। মানে আমাদের এই বিরাট পপুলেশন আমাদের জন্য একটা আশীর্বাদের মতো। আর এই কারণেই ভারত সরকার বেশি তাড়াহুড়ো করছে না
আমেরিকার সাথে এফটিএ করতে, কারণ এমনিতেও আমেরিকার মার্কেটের ডিমান্ড কমলে আমাদের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় ভারতীয় মার্কেটের পুরো অ্যাক্সেস আমেরিকাকে দেওয়া একটু বোকামির কাজ হবে। যাই হোক, এখানে আমেরিকা ছাড়াও বাংলাদেশের আরেকটা বড় মার্কেট ছিল ইউরোপ, কিন্তু সেখানেও বাংলাদেশের রপ্তানি ক্ষতির মুখে পড়েছে। আর এখানেই ভারত সবচেয়ে বড় দান মারছে, কারণ এটা তো আপনারা জানবেন যে ভারতের ইউরোপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে, আর ইউরোপের আরেক দেশ ইউকে, তাদের সাথেও ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। তো এই দুটো মার্কেটে ভারতীয় পণ্য দারুণ সুবিধা পাবে, কিন্তু বাংলাদেশের এতে কিছুটা ক্ষতি হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে পশ্চিমবঙ্গে অতিরিক্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তার একটা বড় অংশ ইউরোপের মার্কেটেই কিন্তু থাবা বসাবে। আর এটা মাথায় রাখবেন যে ওখানে একমাত্র বাংলাদেশি মার্কেট শেয়ারই ভারত কিন্তু ছিনিয়ে আনবে, কারণ একমাত্র বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে সবচেয়ে খারাপ। ভিয়েতনাম বা বাকি দেশ এখনও বেটার পজিশনে আছে, ওরা তো গ্রোও করছে। তো স্বাভাবিকভাবে ইউরোপের আমদানিকারকরা ভারতকে বাংলাদেশের অল্টারনেটিভ সাপ্লায়ার হিসেবে দেখতে শুরু করেছে। আর এফটিএর ফলে যেহেতু আমাদের পোশাক সস্তাও হবে, এতে দুপক্ষেরই লাভ। তবে বন্ধুরা, মুশকিল এক জায়গায়, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রি এখনও গ্রো করছে। মানে যেমন এই বাংলায় এখন ফ্যাক্টরি তৈরি শুরু হলো, সেম উত্তরপ্রদেশ, সুরাট আর তামিলনাড়ুতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এগুলো সেট আপ করে প্রোডাকশান রেট বাড়াতে একটু সময় তো লাগবে। তো এই কারণেই আমাদের যে ওভারঅল রপ্তানি সেটা ভালোই বাড়ছে, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ তখন হবে যখন আমাদের প্রোডাকশান ক্যাপাসিটি ম্যাক্সিমাম লেভেলে কাজ করবে। আর এতে এখনও বছর 1-2 তো লাগবে। তাই আপনারা খেয়াল করবেন, এখনও বাংলাদেশের রপ্তানি কমেছে ঠিকই, কিন্তু সেই মাত্রায় কমেনি যে ওদের ভিয়েতনাম, ভারত বা বাকিরা একদম হারিয়ে দেবে। কিন্তু অতীতে যদি পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিকে পুরোপুরি ধ্বংস না করা হতো, তাহলে হয়তো আমরা পুরো সুবিধা নিতে পারতাম। কিন্তু এগেন এখন তো কিছু করার নেই। তাই বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে পারেন এখন স্লো কিলিং পর্যায়ে রয়েছে। মানে প্রতি মাসে ধীরে ধীরে 5%, 6% করে রপ্তানি কমবে, এবং এটা অব্যাহত থাকলে আগামী 4-5 বছরে ছবিটা সম্পূর্ণ পাল্টে যাবে। আর এতে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই জন্যই তো রাজ্য সরকার এই 100 কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সমস্ত যে বাধা ছিল তা সরিয়ে দিয়ে ডিরেক্ট একটা জায়গা থেকে ক্লিয়ারেন্স দিচ্ছে। এতে ধীরে ধীরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পুনরায় পশ্চিমবঙ্গে মাথাচাড়া দেবে। আর তার সাথেই আমাদের সুবিধা হলো র মেটেরিয়াল এখানে কিন্তু সস্তা, কারণ বাংলাদেশ নিজেরাই ভারত থেকে র মেটেরিয়াল আমদানি করে। এছাড়াও আমাদের লজিস্টিক্স খুবই উন্নত, এতে ওভারঅল কস্ট কমবে এবং রপ্তানিতেও সুবিধা হবে। তো দেখা যাক বাংলাদেশের শেষ পরিণতি কী হয়, কারণ এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেলে ওদের হাতে আর তেমন কিছু বেঁচে নেই। আর উল্টো দিকে পশ্চিমবঙ্গ এখন তো সবচেয়ে লোয়েস্ট পজিশনে আছে, এখান থেকে আমাদের শুধু এগোনোর পালা। তবে শর্ত একটাই, যদি রাজ্য সরকার এইভাবে কাজ করতে থাকে তবে। আর যদি নতুন সরকারও পুরনো সরকারের মতন ভুলভাল অ্যাকশান নিয়ে ফেলে, তাহলে তো আর কিছু করার নেই, সবটাই শেষ। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।